আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বাংলা সাহিত্যের মধ্যযুগের আলোচনা। বাংলা ভাষার মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যে মধ্যযুগে সবটুকুই মুসলিম শাসনের অন্তর্গত, তাই এই সময়টুকু তিন ভাগে ভাগ করা যায়। তুর্কি যুগ 1200 থেকে 1350, সুলতানি যুগ 1350 থেকে 1575, মুঘল যুগ 1571 থেকে 1757 সাল। মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য হল ধর্মমুক্ত, যার প্রেক্ষিতে মানুষ ক্রমে গৌণ হয়ে পড়ে। ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসুদ্দিন আজম শাহ। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল ফার্সি। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান ও সুলতান শাসকগণ। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসুদ্দিন আজম শাহ। ঐতিহাসিক গ্রন্থ আইনে আকবরীর রচয়িতাকে আবুল ফজল। কোন কবি গিয়াসুদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মুহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ 1201 থেকে 1350 পর্যন্ত। মধ্যযুগের কবি আলাওল মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবধ কাব্য অবলম্বনে রচনা করেন পদ্মাবতী কাব্য। ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা শাহ মুহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী নিয়ে রচিত ইংরেজি ঔপন্যাসিক টমাস মানের উপন্যাসের নাম জোসেফ অ্যান্ড হিজ ব্রাদার। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি শাহ মুহাম্মদ শগীর। তারপর রয়েছে অন্ধকার যুগ। 1201 থেকে 1350 সাল পর্যন্ত এ 150 বছর বাংলা সাহিত্যে কোনো উল্লেখযোগ্য নিদর্শন না পাওয়ার কারণে ঐতিহাসিকগণ এ সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা তমসা যুগ নামে অভিহিত করেন। তুর্কি আক্রমণের ফলে এ সময় দেশে একটা অরাজক অবস্থা বিরাজ করছিল। এ ধরনের একটি অনুমান থেকে অন্ধকার যুগের অবতারণা করা হলেও আহমেদ শরীফ সহ অনেক গবেষক অন্ধকার যুগের অস্তিত্ব স্বীকার করেন না। হিন্দু সমালোচকদের চাপিয়ে দেওয়া দোষ এই অন্ধকার যুগ মন্তব্যটি। অন্ধকার যুগ। অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্যকর্মের নাম শূন্য পুরাণ, শেখ সুবদা। বৌদ্ধ ধর্মীয় তত্ত্বগ্রন্থ শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। পীর মাহাত্ম্য ব্যঞ্জক কাব্য শেখ সুবেদার রচয়িতা হলাইদু মিশ্র। শূন্য পুরাণ ও ডাক ও কন্যার বচন গ্রন্থ দুটির রচয়িতা রামাই পণ্ডিত। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি। শূন্য পুরাণ কতটি অধ্যায়ে বিভক্ত? 25টি। শূন্য পুরাণ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। গদ্য পদ্য মিশ্রিত সংস্কৃত কাব্যকে চম্পু কাব্য বলা হয়। শূন্য পুরাণ ও শেখ সুবদা হল চম্পু কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের প্রথম কাব্যগ্রন্থ হল শ্রীকৃষ্ণ কীর্তন। এটি বাংলা ভাষার কোনো লেখকের একক গ্রন্থ। 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যাধল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাক্কিলা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘরে টিনের চালার নিচ থেকে অযত্নে রক্ষিত কাব্যটি উদ্ধার করে। সম্পাদনার পর তিনি 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন। রচনাকালের দিক থেকে এটি বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ। গঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত ধামালি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কী ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকানি আবিষ্কৃত হয় গোয়াল ঘরে।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কাব্যের খণ্ড সংখ্যা 13টি। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দপ। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দেন বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায়ের উপাধি বিদ্যাধল্লভ। বাংলা সাহিত্যে একাধিক পদকর্তা নিজেকে চণ্ডীদাস পড়ে দেওয়ার যে সমস্যা সৃষ্টি হয় তা হল চণ্ডীদাস সমস্যা হিসেবে চিহ্নিত। তিনজন স্বীকৃত চণ্ডীদাসের নাম পাওয়া যায়: বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং দ্বিজ চণ্ডীদাস। মধ্যযুগের সাহিত্যের প্রধান বিষয় হচ্ছে ধর্মকেন্দ্রিকতা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয় বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র হচ্ছে রাধা, কৃষ্ণ এবং বড়াই। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? বুদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টিকে। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা